আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য পাঠ করছি স্যার হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আজ মোর বিয়ে এর দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব এখনো শোনেননি তারা প্রথম পর্ব শুনে তবেই এই পর্ব শুনুন। লিংক ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। রেনুর চামড়া বাঁধানো খাতাটাকে কিছুতেই ডায়েরি বলা যাবে না, খিচুড়ি খাতা বলা যেতে পারে, যেখানে অঙ্ক আছে, ছবি আঁকা আছে, ধাঁধা আছে, ফাঁকে ফাঁকে মন্তব্য, উদ্ভট কিছু বিষয়ও আছে যার রহস্য বের করা অসম্ভব। যেমন 7+3=12, হা হা হা। 12+3=0, আবারও হা হা হা। এক পাতায় লেখা পৃথিবীর সর্বকালের সর্ববগা দুই রমণীর নাম, 1 আমার মা, 2 আমি নিজে। রেনুর নিজের নাম নিয়েও অনেক চিন্তা ভাবনা আছে। সে নাম লিখেছে সে নিজের নামে লিখেছে রেনু। এই বানানের নামের ব্যাখ্যাও আছে। রেনু অর্থাৎ রশি নু, অর্থাৎ রশি নু, অর্থাৎ রসুন। মনস্তাত্ত্বিকবিদরা রেনুর খিচুড়ি খাতা থেকে তার মানসিকতা বিষয়ে অনেক কিছু পেতে পারেন। আমি তেমন কিছু পেলাম না। মেয়েটা যে কোনো কারণে তার মায়ের উপর রেগে আছে, এটা বোঝা যায়। কয়েক পাতা পরপরই সে তার মায়ের বিষয়ে লিখেছে কঠিন সব মন্তব্য, যেমন আমার মা চেহারা জঘন্য, প্লাস্টিক সার্জারি করানো উচিত, স্বভাব জঘন্যের চেয়েও নিচে, স্বভাব বদলানোর জন্য তাকে বিহেভিয়ারাল ট্রেনিংয়ে পাঠানো উচিত, বুদ্ধি অতি নিম্ন পর্যায়ের, আইকিউ লেভেল বোয়াল মাছের কাছাকাছি। আরেক জায়গায় লেখা কখন আমি মাকে সহ্য করতে পারি, যখন তিনি সারা শরীর চাদরে ঢেকে ঘুমান, যখন তিনি বাথরুমে থাকেন এবং বাথরুমের দরজা বন্ধ থাকে, যখন তিনি সুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকেন। আমার মায়ের রান্না, পানি গরম করা ছাড়া অন্য কোনো রান্না মা জানেন না। আলু ভর্তা নামক একটা বস্তু মা রান্না করেন, এই বস্তু মুখে দিলেই মুখ বিষাদ হয়ে যায়। সঙ্গীত শিল্পী মা। মা মাঝে মাঝে খালি গলায় গান করার চেষ্টা করেন, রবীন্দ্রনাথের গান। ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই, বেঁচে থাকলে মার গান শুনে ফাঁসির দড়িতে ঝুলে পড়তেন। মাকে বলি ধরে নিয়ে যেত মানুষকে আত্মহত্যার দিকে প্রচারিত করার জন্য। মার ভণ্ডামি। মার ধারণা তিনি বিরাট একজন পামিস্ট, হাত থেকে মানুষের ত্রিকাল বলে দিতে পারেন। কি হাস্যকর! রেনুর খাতার কয়েক পাতা যে পড়বে তার প্রথম ইচ্ছা হবে তার মাকে দেখবার। আমার আগ্রহ আরো বেশি। এই মহিলা আমার শাশুড়ি হলেও হতে পারেন। ভদ্রমহিলা হাসপাতালে পড়ে আছেন, অনেকদিন হলো কোনো হাসপাতালে যাওয়া হয় না। বিজ্ঞান দ্রুত এগোচ্ছে, একটা সময় আসবে যখন মানুষ জীবাণুদের কথা বুঝতে পারবে। হাসপাতাল ভ্রমণ তখন হবে অতি আনন্দময় অভিজ্ঞতার একটি। ধরা যাক একজনের টাইফয়েড হয়েছে, আমি গেলাম তাকে দেখতে। জীবাণুদের কথাবার্তা শোনার জন্য যন্ত্রপাতি ভিড় করা হয়েছে। আমি রোগীর পাশে দাঁড়িয়ে বললাম হ্যালো। জীবাণুদের লিডার বলল গেট লস্ট, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাও, তোমার বন্ধুর সময় শেষ। আমি তাকে প্রায় কবজা করে ফেলেছি। ঔষধ তো দেওয়া হচ্ছে, এত সহজে কবজা করলে কিভাবে? যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা কাজ করছে না। আমরা নিজেদেরকে খানিকটা বদলেছি, একে বলে মিউটেশন। জ্ঞান বিজ্ঞানে শুধু তোমরা এগোবে আমরা পিছিয়ে থাকবো তা হবে না। বেচারা কষ্ট পাচ্ছে, সে যতটুকু কষ্ট পাচ্ছে আমরা ততটুকুই আনন্দ পাচ্ছি, দুই মিলে সমান সমান। তুমি শুধু তোমার স্বজনদের কষ্ট দেখবে, আমাদের আনন্দ দেখবে না। তোমরা মানুষকে যেমন প্রকৃতির সন্তান, আমরাও প্রকৃতির সন্তান। জগতে আনন্দ যজ্ঞে আমাদের সবার সমান অধিকার। এতটুকু বলেই জীবাণুরা শুরু করলো জীবাণুদের সঙ্গীত। আমরা শক্তি, আমরা বল, আমরা জীবাণু দল, মোদের পায়ের তলায় মূর্ছে মানব, ঊর্ধ্বে কাঁপে রক্ত দল, আমরা জীবাণু দল। বড় লোকদের অসুখ বিসুখ হওয়াও আনন্দের ব্যাপার। তাদের হাসপাতালগুলি সুন্দর, ডাক্তার নার্সরাও চেহারাও সুন্দর। কেবিন দেখে মনে হয় 5 স্টার হোটেলের সুইট। প্রতিটি কেবিনে নিঃশব্দ এসি, চোখের সামনে রঙিন টিভি, বিছানার পাশে ফুলের স্তূপ, ফুলের তোড়া, তোড়ার পাশে গেটওয়েল কার্ড, দর্শনার্থীদের জন্য গদিওয়ালা চেয়ার। অর্থ অসুখের মতো বাজে ব্যাপারকেও আনন্দময় করে দেয়। রেনুর মার কেবিনে আমি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। কেবিনের সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছি। রোগী ঘুমাচ্ছেন, রোগী দেখতে অবিকল রেনুর মতো। দুই যমজ বোন। কোনো এক বিচিত্র কারণে দুজনের বয়স বেড়ে গেছে। রেনুর মার ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে অতি মিষ্টি গলায় বললেন, এই ছেলে, তুমি কে? আমি বললাম, আপনি তো দেখতে অবিকল আপনার মেয়ের মতো, শুধু আপনার গায়ের রংটা একটু শ্যামলার দিকে। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি হিমালয়?
ডাকনাম হিমু? আমি হাসূচক মাথা নাড়ালাম। ভদ্রমহিলা বললেন, মাজিদা আপা টেলিফোনে তোমার কথা বলেছেন। আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম। ভদ্রমহিলা আগ্রহ নিয়ে আমাকে দেখছেন। তাকে তেমন অসুস্থ মনে হচ্ছে না। তবে তিনি হা করে নিঃশ্বাস নিচ্ছেন। নাকে অক্সিজেনের নল দেওয়া। হা করে নিঃশ্বাস নেওয়ার কিছু নেই। তোমাকে কি আগে কখনো দেখেছি? দেখেননি? এত চেনা চেনা লাগছে কেন? আমার চেহারা খুবই কমন, এই জন্য চেনা চেনা লাগছে। আপনাকেও আমার চেনা চেনা লাগছে। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, আমার চেহারাও কি কমন? আপনাকে চেনা চেনা লাগছে কারণ আপনাকে দেখার আগে আপনার মেয়েকে দেখেছি। আপনাদের দুজনকে একই ছাঁচে বানানো হয়েছে। তুমি কি করো? আমি একজন হন্টক। হন্টক মানে? আমি শুধু হাঁটি। এই জন্যই হন্টক। শুধু হাঁটো, আর কিছু করো না? জি না। ভদ্রমহিলা হেসে ফেললেন, যেন কিছু না করে হাঁটার ব্যাপারটায় মজা ধরতে পারছেন। তিনি হাসতে হাসতেই বললেন, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, তোমার সংসার কি করে চলবে? আমি আপনার কাছ থেকে টাকা ধার করে একটা বেবি ট্যাক্সি কিনবো। বেবি ট্যাক্সির পিছনে বড় বড় করে লিখবো শাশুড়ির দোয়া। সেই বেবি ট্যাক্সি চালাবো। মায়ের দোয়া সাইনবোর্ড নিয়ে ঢাকা শহরে অনেক বেবি ট্যাক্সি চলে। এই প্রথমবার শাশুড়ির দোয়া লেখা সাইনবোর্ড সবাই দেখবে। এই বেবি ট্যাক্সিতে ধরার জন্য লাইন লেগে যাবে। ভদ্রমহিলা কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, তারপর হাসতে শুরু করলেন। এত আনন্দময় হাসি আমি অনেক দিন দেখিনি। কিশোরীদের মতো খিলখিল করে হাসছেন। চোখে পানি জমেছে, সেই পানি চকচক করছে। তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, কাছে এসে বসো। এত দূরে বসেছো কেন? আমি চেয়ারটা তার কাছে, বিছানার কাছে নিয়ে গেলাম। ভদ্রমহিলা বললেন, আরো কাছে আসো। আমি আরো কাছে গেলাম। রেনুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? জি হয়েছে। আমার মেয়েটা সুন্দর না? খুব সুন্দর। এরকম সুন্দরী মেয়ে কি তুমি এর আগে দেখেছো? জি দেখেছি। কোথায় দেখেছো? একটা ইংরেজি ছবিতে দেখেছি। ছবিটার নাম মনে নেই। গল্পটা মনে আছে তো? গল্প মনে আছে। গল্পে মেয়েটা রেল স্টেশনে বসে আছে, হাতে একটা ঝুড়ি, ঝুড়ি ভর্তি আপেল। কারোর জন্য অপেক্ষা করছে। এদিকে ওদিকে তাকাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমার মেয়ে কি তোমাকে পছন্দ করে? আমাকে শালা বলে গালি দিয়েছে। এটা পছন্দের লক্ষণ কিনা জানি না। আপনার মেয়ে আপনি ভালো বলতে পারবেন। ভদ্রমহিলা আবার হাসতে শুরু করলেন। ওনার মনে হয় হাসি রোগ আছে। হাসার মতো উপলক্ষ নিশ্চয়ই তেমন পান না। হঠাৎ হঠাৎ যা পান সেটাই কাজে লাগান। রেণু তার খাতায় যে মায়ের কথা লিখেছে সেই মা নিশ্চয়ই অন্য কেউ। হিমালয়। জি। আমার মেয়েটা ভয়ঙ্কর একটা খারাপ ছেলের পাল্লায় পড়েছে। হেরোইন অ্যাডিক্ট একটা ছেলে। ছেলেটা তার নিজের জীবন তো নষ্ট করেছেই, আমার মেয়ের জীবনটাও নষ্ট করছে। রেণু যে কত ভালো একটা মেয়ে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি কি সত্যিই কিছু করো না? আমি জবাব না দিয়ে হাসলাম। এই হাসির ইংরেজির নাম নন কমিটাল হাসি। যে হাসি হা না কোনো কিছুই বোঝায় না। ভদ্রমহিলা শুয়ে এবার উঠে বসলেন। নাকে লাগানোর নল খুলে পড়ল। তা নিয়ে তিনি মাথা ঘামাইলেন না। হিমালয়, তোমার ডান হাতটা দেখি। হাতের রেখাগুলো দেখব। আপনি হাত দেখতে জানেন? হাত দেখার অনেকগুলো বই পড়েছি। বেনহাম কিরো। মানুষের ভাগ্য যে হাতে লেখা থাকে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। রেনুর হার্ট লাইন গ্রিডল এবং আইল্যান্ডে ভর্তি। আমি জানতাম সে এরকম সমস্যায় পড়বে। আমি তোমার হাত দেখে যা বলবো সব মিলে যাবে। তুমি টেবিলের উপর থেকে আমার কালো ব্যাগটা দাও। আমি ভদ্রমহিলার কালো হ্যান্ডব্যাগ এগিয়ে দিলাম। তিনি ব্যাগ খুলে ম্যাগনিফাই গ্লাস বের করলেন। হাত দেখার বিষয় এই মহিলা সিরিয়াসলি নিয়েছেন তা বোঝা যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সঙ্গে হাত দেখার ম্যাগনিফাই গ্লাস থাকার কথা না। হাসপাতালে তিনি কারো হাত দেখবেন, ডাক্তারদের নাকি নার্সদের? মাউন্ট অফ জুপিটারের ক্রুশ চিহ্ন আছে। এই চিহ্নটা বেশ খারাপ। শুধুমাত্র মাউন্ট অফ জুপিটারেই এই চিহ্ন শুভ। এই চিহ্ন থাকলে কি হয়? কি হয় পরে বলছি। সবার আগে তোমাকে যা বলা দরকার তা হলো, তোমার হাতে আছে অতি সুন্দর একটা সুলেমানস রিং। এত স্পষ্ট রিং আমি আগে আর কারো হাতে দেখিনি। সুলেমানস নাম তো জানো? জানি, কিং সুলেমান, আমাদের নবীদের একজন। সেবার রানীকে বিয়ে করেছিলেন। রানীর নাম বিলকিস। তিনি যে জিনদের তার অধীনে নিয়ে এসেছিলেন এটা জানো? জি জানি। কি জানো বলো তো শুনি।
জিনদের দিয়ে কিং সুলেমান অনেক কাজ করাতেন। জিনদের বুদ্ধিশুদ্ধি অনেক কম বলে সুলেমানের মৃত্যু হবার পরেও তারা কিছু বুঝতে পারেনি, কাজ করেই যাচ্ছে। সুলেমান লাঠিতে একসময় ঘুনপোকা ধরল, তখন জিনের দল কাজ করে যাচ্ছে। তখন একটা ঘুনপোকা জিনদের বলল, তোমরা এখনো কাজ করছো? তোমাদের কর্তা তো বহু আগেই মারা গেছেন। তখন বেকুব জিনেরা কাজ বন্ধ করে চলে গেলেন। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এই গল্প কোথায় শুনেছ? আমি বললাম, আমাদের কোরআন শরীফে আছে, সূরা সাবা। ভদ্রমহিলার চোখে মুগ্ধতার ঝিলিক দেখলাম। মেয়েদের একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে সে মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্য কোনো আচরণ করি, তিনি সেই আচরণেও সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আবারও মুগ্ধ হবেন। ছেলেদের ভেতর এই আচরণ দেখা যায় না, তারা মুগ্ধ হতে চায় না। কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে। হিমালয়, জি। তোমার হাতে সুলেমানস রিং খুব স্পষ্ট, তার মানে কি জানো? না। তার মানে তোমার প্রচন্ড আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইন্টাকটিভ পাওয়ার আছে। ভবিষ্যতে যা ঘটনা ঘটবে তা আগেভাগে বলার ক্ষমতা আছে। এখন তুমি বলো তো, আজ রাতে কি সত্যিই রেনুর বিয়ে হবে? তোমার যা মনে আসে সেটা বলো। আজ রাতেই বিয়ে হবে? আমার মেয়ে রাজি হবে বিয়েতে? আনন্দের সঙ্গে রাজি হবে। আরো যদি কিছু বলতে চাও তাহলে বলো, আমি নিশ্চিন্ত, তুমি যা বলবে তাই হবে। চিন্তা ভাবনা করে কিছু বলতে হবে না, যা মনে আসে তাই বলো। রেনুর বিয়েতে তার বাবা মা দুজনেই উপস্থিত থাকবেন। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, ওর বাবা কিভাবে আসবে? সে তো এখন নিউ অরলিন্সে। উনি কোথায় আমি জানি না, তবে আমার মন বলছে বিয়েতে উনি উপস্থিত থাকবেন। তোমার এই কথাটা মিলবে না। রেনুর বাবার সঙ্গে আমার গত 10 বছর দেখা হয়নি, টেলিফোনে কথাও হয়নি। আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তোমাকে কি এই খবর দেওয়া হয়েছে? খবরটা আমি জানি। রেনুর বাবা তোমাকে দেখলে খুশি হতো। সে তোমার মতো হন্টক। সে একবার কি করেছিল জানো? নিউ অরলিন্স থেকে হেঁটে মন্টেনা গিয়েছিল। তার খুব ইচ্ছা ছিল বাংলাদেশের টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। হাঁটলেন না কেন? আমি রাজি হলাম না, এই জন্য বেচারার হাঁটা হলো না। সে আবার আমাকে ছাড়া হাঁটতে রাজি না। হাঁটা ছাড়া তিনি আর কি করেন? নিউ অরলিন্স স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ান। আমি তার ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিলাম, সেখানেই আমাদের পরিচয়। সে ছিল আমার গাইড। ভালো কথা। বিড়াল মিউ মিউ করছে কোথায়? আমার পকেটে। সে কি, তুমি পকেটে বিড়াল নিয়ে ঘোরো নাকি? আমার মোবাইল ফোন বের করলাম। খালু সাহেব ফোন করেছিলেন। তার গলার স্বর বরফের চেয়েও 10 ডিগ্রি নিচে। হিমু, ইয়েস স্যার। বান্দা হাজির। স্টপ, ইয়ার্কি করবে না। তুমি এই মুহূর্তে আমার অফিসে আসো। এই মুহূর্তে তো আসতে পারবো না, আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি। আজ রাত 10টার পর তাকে আমার মা ডাকতে হতে পারে, তার প্রিপারেশন নিচ্ছি। ইউ স্টুপিড, এক্ষুনি এসো। আজ আমার বিয়ের দিন। বিয়ের দিনে আমাকে বকাবকি করবেন না। বিয়ে মানে? তোমার খালার এসব ফাজলামি আমি সহ্য করব? তোমার মতো একটা ভাগ্যবন্ডের সঙ্গে রেনুর বিয়ে? বদমাইশ কোথাকার। তোমার খালা বললেই হবে? রেনুর মা তোমাকে দেখলে স্যান্ডেল দিয়ে পেটাবে, এটা জানো? খালু সাহেব, আমি রেনুর মা আমাকে খুবই পছন্দ করেছেন। অনেকক্ষণ আমার ডান হাত ধরে বসেছিলেন। তোমার ডান হাত ধরে বসেছিলেন? ফাজলামি করো। ফাজলামি করবো কেন? উনি আমার সামনেই আছেন, আপনি কথা বলবেন? নিন, কথা বলুন। খালু সাহেব টেলিফোনের লাইন কেটে দিলেন। রেনুর মা আবারও তার বিখ্যাত হাসি হাসতে শুরু করলেন। হাসির কারণে এবার চোখ দিয়ে পানি পড়ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, হিমু, আমাকে টেনে তোলো তো, পায়ে জোর পাচ্ছি না। আমি তাকে টেনে তুললাম। তিনি বললেন, রাত 10টার জন্য অপেক্ষা করার দরকার নেই। তুমি এখান থেকেই আমাকে মা ডাকবে। অবশ্যই ডাকবো। অবশ্যই ডাকবো বলে চুপ করে আছো কেন? ডাকো। মা, মা, মা। থ্যাংক ইউ। নিশ্চয়ই তোমাকে আমি আগে কোথাও দেখেছি। মনে করো তো। তোমার মনে করতে হবে না, আমার নিজেরই মনে পড়বে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার কাণ্ড কারখানা দেখে হাসছি। আমাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আপনার মতো চমৎকার একজন মানুষকে রেনুর বাবা পছন্দ করলেন না কেন ভেবে অবাক হচ্ছি। আমার মেয়েও আমাকে পছন্দ করে না। তার ধারণা আমি পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা। রেনু সবসময় বলে, যে মহিলা বাবার মতো মানুষকে ধরে রাখতে পারে না সে মহা মহা বোকা। স্বামীকে ধরে রাখতে বুদ্ধি লাগে না, কি লাগে বলো তো? ভালোবাসা। রেনুর মা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ওই জিনিসটির অভাব আমার কখনো ছিল না, এখনো নেই। আবারও মিউ মিউ শব্দ। এবার টেলিফোন করেছেন মাজেদা খালা। হিমু, এক্ষুনি বাসায় চলে আয়। কেন? তোর পায়ের মাপ লাগবে না, জুতা কিনতে হবে। তুই কি বিনা জুতায় বিয়ে করবি? এটা ছাড়াও ব্যাপার আছে।
কি ব্যাপার? রেনু তোর সঙ্গে কথা বলতে চায়, টেলিফোনে কথা বলবে না, সামনাসামনি কথা বলবে। মারবে না তো? শুধু শুধু মারবে কেন? মেয়েটার মন এখন একটু ভালো। সে তার বাবার সঙ্গে কথা বলেছে। বাবা টেলিফোন করেছে KLM এর এয়ারক্রাফট থেকে। তিনি বাংলাদেশে আসছেন। পৌঁছাবেন কখন? সন্ধ্যা 6টায়। আমি হাউনের বেগে চলে আসছি। ভালো কথা। তুই কি তোর খালু সাহেবের সঙ্গে কথা বলেছিস? হুম, উনি অফিসে যেতে বলেছেন। খবরদার যাবি না। টেলিফোন করলেও ধরবি না। টেলিফোন ধরবো না কেন? তোর উপর ভয়ঙ্কর রেগে আছে। এটা তো নতুন কিছু না। উনি সবসময় আমার উপর রেগে থাকেন। রেনুর সঙ্গে তোর বিয়ে হবে, এটা সে নিতেই পারছে না। সে চেষ্টা বিয়ে ভণ্ডুলের। শুনেছি বিবাহ ব্যাপারটা আল্লাহ পাক নিজেই কন্ট্রোল করেন। খালু সাহেব চেষ্টা করলেও ভণ্ডুল করতে পারবেন না, তাই না? এত প্রশ্নের জবাব দিতে পারবো না, রাখলাম। খালা লাইন অফ করে দিলেন। আমি রেনুর মার দিকে তাকিয়ে বললাম, রেনুর বাবা আজ সন্ধ্যা 6টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। ভদ্রমহিলা কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। একসময় লক্ষ্য করলাম তিনি তার চোখ দিয়ে পানি পড়ছে। তিনি অশ্রু গোপন করবার কোনো চেষ্টাই করলেন না। আমি বললাম, ওনাকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? আমরা দুজন এয়ারপোর্টে চলে গেলাম ওনাকে আনতে। আমার পক্ষে সম্ভব না, ইচ্ছা করলেই সম্ভব। চলুন একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে যাই। আপনি অ্যাম্বুলেন্সে শুয়ে থাকবেন। অ্যাম্বুলেন্সের ভেতরে আপনাকে স্যালাইন দেওয়া হবে, অক্সিজেন দেওয়া হবে। আমি এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি অ্যাম্বুলেন্সে ঢুকাবো। উনি দেখে আপনি চাপা গলায় বলবেন, এতদিন কোথায় ছিলে? রেনুর মা বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি কিছুক্ষণ একা থাকবো। তুমি একজন ডাক্তারকে আমার কাছে পাঠাও। আমার শ্বাসকষ্ট হচ্ছে। ঘরের বাতিটাও নিভিয়ে দাও। আমি বাতি নিভিয়ে দিলাম। তিনি বিড়বিড় করে বললেন, আধার আমার ভালো লাগে।